আসসালামু আলাইকুম। স্ক্রিনে একটি কাজ দেখতেছেন, এটি M21 স্যামসাং। এটির সমস্যা হলো এটি চলতে চলতে রিস্টার্ট প্রবলেম হয় এবং একবার রিস্টার্ট করতে থাকলে তো করতেই থাকে। ব্যাটারি খুলে কিছুক্ষণ রেখে দিলে আবার কতক্ষণ ভালো চলে বা বন্ধ করে রেখে দিলে ভালো চলে। তো এটা কাস্টমার বলছিল যে আগে কোথাও কাজ করাইছে, মানে দেখাইছে, কাস্টমার তো আর বুঝে নেই। তো ওনারা বলছে আইসির কাজ করে দিচ্ছে, কিন্তু আমি দেখলাম যে আইসির কাজ করা নাই, শুধু হিট দিয়ে কাজটা অন করে দিচ্ছে। তো এই মুহূর্তে যেহেতু এটা ডাবল ডেকার, এটা র্যামটা আমরা রিমুভ করতেছি কুইক 861, এটা দিয়ে ডিডাব্লু, এটা দিয়ে আমার এখন যে গুলো কাটিং করা হয়েছে, একটু ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছে, অনেক লং টাইম ভিডিও হয় ডাবল ডেকারে। তো এটা গুলো কাটিং করা হয়েছে 270 দিয়ে এবং এখন 330 টেম্পারেচার এবং ইয়ার 380-তে। তো এটা দিয়ে দেখতেছেন এটা সুন্দর করে উঠিয়ে নেওয়া হয়েছে। এখন কিছু সময় আর একটু হিট দিয়ে তারপর আমরা এটা টেম্পারেচার করে দিচ্ছি 360, এয়ার শুধু 60-এ আছে বাতাসটা। তো সিপিইউ উঠানোর সময় যে সবচেয়ে মূল বিষয়টা হলো এই যে র্যামের যেই সিলিন্ডারগুলি রয়ে গেছে, মানে বলগুলি, আমাদের খেয়াল রাখতে হবে যে এই বলগুলি কখন মেল্ট হয়। হলে আমরা জাস্ট আননাইফটা আস্তে করে এটাকে পুশ করব, কিন্তু আননাইফটা চাপ দেব না। চাপ দিলে হিটের কারণে সিপিইউ ব্যান্ড হয়ে যায়। শুধু পাতলা করে আস্তে করে উঠিয়ে নিব, এটাকে কোনো প্রকার চাপ দেওয়া যাবে না। চাপ দিলে মাস সাথে দুই সাইডের তখন ব্যান্ড হয়ে যাবে, আপনার র্যাম বসবে না। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, মানে বলগুলি জমাট বাঁধা পর্যন্ত। এরপরে এটাকে ছুটিয়ে নিব। এটার ক্লিনিং অনেক প্রসেসই ছিল, আসলে রানিং শপে কাজ করলে অনেক কিছু আনা হয় না। জাস্ট ক্লিনিং করার পরে এটার র্যাম আমরা রিভলভ করি। র্যাম রিভলভ করার পরে এটার যে সিলিন্ডারটা আছে, মেন পার্ট যেটা, এটা আসলে ভিডিও করা হয়েছিল, তো ভিডিওটা সেভ, যেহেতু বারবার থেমে থেমে ভিডিও করা হয়, তো এইটার মানে ক্যামেরা অন না করেই ভিডিও করা হয়েছে। পরে দেখে যে ভিডিওটা সেভ হয় নাই। চাইছিলাম যে এটার যে সিলিন্ডারটা আছে এটা ক্লিনিংটা দেখাবো। এটা আমি বলে দিই আমি যেভাবে ওটা ক্লিনিং করি। একটা হলো আমাদের রিয়েল লাইফের একটি অ্যাসিড পাওয়া যায় যেটা দিয়ে গ্লুটা নরম করা যায়। তো ওইটা দেওয়ার আগে আমরা যেটা করি, সিপিইউর মানে আমি যেভাবে করি, সিপিইউর উপরে যে র্যামের যে অংশটা, ওইখানে আস্তে করে T210 আয়রনের 350-তে এটার হিট রেখে আমি সোল্ডারিং উইক দিয়ে আগে পার্টির আঙ্গুল উঠিয়ে নিই। এই যে দেখতেছেন আমার সিলিন্ডারগুলি কীভাবে ক্লিন করে নিছি। এরপরে যেটা করি, মেকানিক্যালের 870 একটি থিনার পাওয়া যায়। হ্যাঁ, এটা ওয়াটার ড্যামেজ ক্লিনিং নামে পরিচিত। মানে ওয়াটার বোর্ডগুলিতে যদি ওটা দিয়ে আপনি ক্লিন করেন অনেক ভালো ফল। আমি অনেক সময় অনেক ওয়াটার ড্যামেজ দেখা গেছে যেগুলি আইসি রিমুভ করে, মানে ওয়াটার ড্যামেজ সেটগুলিতে ওটা ইউজ করছে, অনেক ভালো ফল পাইছি। তো ওইটা আপনার এইখানে গুলো পরিষ্কারে খুব ভালো একটা ভূমিকা রাখে। তো দেখতেছেন সিলিন্ডারটা ভরার ভিডিওটা আমি করছি, আসলে পরিষ্কারে বেরোতে পারিনি। এরপরে তারপরও সিলিন্ডারে যদি ময়লা থাকে, রাগগুলি আমরা তাতাল দিয়ে উঠিয়ে নিই, চোক্কা তাতাল দিয়ে, এবং চোক্কা তাতাল দিয়ে আমরা সিলিন্ডার থেকে রাঙগুলি, বাড়তি রাঙ উঠিয়ে নিয়ে তারপরে ওই লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে রিয়েল লাইফের, তারপরে এটাকে ক্লিন করি। তারপরেও যদি মনে হয় ময়লা আছে, তো আমরা যে নাইফ আছে, নাইফের মাথা দিয়ে আস্তে 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 করে গুলোটাকে স্কোপে দেখে পরিষ্কার করি। এটা আহামরি কোনো কঠিন কাজ না, আপনি 4-5টা যদি করতে পারেন ঠান্ডা মাথায়, আস্তে আস্তে দেখবেন আপনার হাতে এটা ক্লিন হয়ে যাবে। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, যেই সিলিন্ডারগুলি আছে, মানে যেই গর্তগুলি আছে র্যাম ফল করার জন্য, এইটি জানি ভেঙে না যায়। এগুলি কিন্তু খুব সফট, আর যেহেতু ওটার উপরে কাঠ কয়লা মেটাল একটা আবরণ, ঠিক আছে, এই সিপিইউটার উপরে যে কালো ইয়াটা, এটা থেকে সিপিইউটা অনেক সময় বাঁকা হয়ে যাওয়ার কারণ হলো এই কাঠকয়লা, এটা সোজাই থাকে, সিপিইউটা এটা থেকে ছেড়ে দেয়, মানে এইটারে নিচের প্লেটের সাথে উপরে কাঠকয়লা প্লেটটা যেভাবে স্ট্রং লাগানো আছে, মাঝখান থেকে এটা ছেড়ে দেয়। তো অনেক সময় একবার বল করলেই হয়ে যায়, অনেক সময় একবার বল করার পরে দেখা যায় হালকা পেস্ট দিয়ে আবার হিট দিলে যেগুলি বল বসে নেয় বা ভিতরে ময়লা রেখে গেছে বা ধরতে পারে নাই, ওগুলি উপরে ভেসে চলে আসে পেস্টের সাথে। তো ওইখানে আবার দ্বিতীয়বার বল করতে হয়।
দ্বিতীয়বার বল করলে যেটা করতে হবে, খেয়াল রাখতে হবে, একেবারে পাতলা করে লিকুইডটা, মানে আমাদের যে রাং পেস্টটা সেটা পাতলাটা নিতে হবে। প্রথমবার আমি শুকায় নিছি রাং পেস্টটা, ঠিক আছে, যদি আমরা বল করি, এবং দ্বিতীয়বার আমি আবার এটাকে বল করি। আপনারা দেখতে পারবেন স্ক্রিনে কয়েক জায়গায় ছোট বড় না, কয়েক জায়গার বল হয় না, তো ওই জায়গায় আবার একবারে পাতলাটা দিয়ে ভালোভাবে, এই যে এখন যে পেস্ট দিছি, পেস্ট দেওয়ার কারণে যে জায়গায় বসানো ওই বলগুলো উঠে আরেকটার সাথে বসে গেছে। তো আমি যেটা করি, নাইফ দিয়ে এটাকে কেটে ছোট করে দিই। আসলে ট্রিক্স এমন একটা জিনিস, অনেক সময় দেখা গেছে কাজ এমন একটা জিনিস, অনেক সময় ট্রিক্সের বাইরেও কিছু কাজ করতে হয়। দেখা যায় আপনার বল দুইবারও করতে হয়, কিন্তু সেটা আপনার বুদ্ধিমত্তা দিয়ে করতে পারে। এটা যে আমি দেখা যায় স্কোপে দেখতেছেন, কিন্তু আমার হটগানটা কিন্তু মোটামুটি 2 ইঞ্চি দূরে বা 1.5 ইঞ্চি দূরে রাখছি, এবং টেম্পারেচার এটাতে আছে আপনার 70-র মতন, 70-এ, মানে টেম্পারেচার আছে আমার 270-এ, আর আপনার ইয়ার আছে শুধু 70-এ, ঠিক আছে। এটা অনেক কম টেম্পারেচার, আস্তে আস্তে বলগুলি বানাইতে হবে, একেবারে ধপাস করে হিট দেওয়া যাবে না, তাহলে যেটা হয় যে বলগুলি দ্রুত মেল্ট হয়ে এটা উপরের দিকে চলে আসে, বা এটা এই সাইডটা খুবই সেন্সিটিভ সাইড, তো দেখা যায় অনেক সময় ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সিপিইউটা, যেহেতু এটা দোনোপাস্তন রিভলভ হয়। এরপরে এটার একটা বিষয় হলো, এটার দেখতেছেন যে যেই সিরিয়ালগুলি বলে, তো এক সাইড কিন্তু দেখেন মাঝখান দিয়ে একটু জায়গায় বল নেই এক সিরিয়ালে, তার মানে দুটা ভাগ। তো ছোটো পাশের যে ভাগটা এটা আমাদের পজিটিভ সাইড হয়ে থাকে, আর বড় সাইডের যে ভাগটা এটা নেগেটিভ হয়ে থাকে। তো এই সাইডের নেগেটিভ সাইডের কয়েকটা বল না হইলেও, একবার নাও থাকে, কোনো সমস্যা নেই, আপনার কাজ চলে যাবে। আমার এটা যখন আমি করছি 2-3টা বল ছোটো বড় ছিল নেগেটিভ সাইডে, কিন্তু এটা কোনো সমস্যা না। তো এই যে একবারে লাস্ট ফিনিশিংয়ে আমি পাতলা লিকুইড দিয়ে আবার এটাকে ফিনিশিং রিভলভটা করি। আর এখন দেখেন আমি কিন্তু হালকা হিটে 270 টেম্পারেচার দিয়ে আমি কিন্তু এই বলগুলি মেল্ট করতেছি, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এটা যদি আমি 330 দিয়ে করি, অনেক দ্রুত বল হয়ে যাবে, এতে আপনার সিপিইউ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। অনেক দূরের থেকে হালকা হালকা, মানে আঁচ দেওয়ার মতন আস্তে আস্তে করে করে এটাকে হিট দিয়ে সহায় সহায় দিলে কি হয়, বলগুলি মানে বের হয়ে আসে না, যে পয়েন্ট আছে পয়েন্ট এটা থেকে যায় এবং বের হয়ে আসার চান্স থাকে না। এবং পেস্ট এখানে একটু বেশিই পড়ে গেছে, এত পেস্ট দিতে হয় না, কারণ পিচকারি পেস্টটা শেষের দিকে হয়ে যেতে। এখানে আরেকটা বল চলে আসছে বেড়ে, এটা আবার বসাই দিছি, এখন ইনশাআল্লাহ বসে গেছে। মানে আপনার সতর্ক হতে পারে, যে কোনো বল দেখেন যে না বারবার বের হয়ে যায়, তো ওই জায়গাটার বলটা উঠে ওই জায়গাটা পরিষ্কার হয়, শুধু ওই বলটা না হালকা হিট দিয়ে বসিয়ে দেবেন, কাজ হয়ে যায়। এরপরে সিপিইউর যে সাইড আছে এই সাইডটাও ক্লিনিং আপনারা সিঙ্গেল আইসির মতনই করবেন, কিন্তু দেখা যায় এটা হট গান কেউ হিট দিয়ে গুলো রিমুভ করে, আমি তাতাল দিয়ে করি। আমার সিঙ্গেল আইসি রিভলেরও আপনারা ভিডিও দেখছেন, ওরকমই করে নিই। আর এই জায়গায় বলটা এক চান্সে করতে পারলে ভালো হয়, কারণ সিপিইউ নিচের সাইডের যে বলগুলি এটা যেন বেশি মোটা না হয়, মানে 2-3 বার করে বল করলে কি হয় যে আপনার বলগুলি মোটা হয়ে যায় আর মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা জিনিস হলো কি, যদি বল মোটাও হয় তাহলে আপনারা নাইফ দিয়ে ভালোভাবে, ধারালো নাইফ দিয়ে, এইসব সিপিইউ যখন আপনারা বল কাটিং করবেন একেবারে নতুন নাইফ নেবেন, নিয়ে যদি কাটিং করতে হয় তো নতুন নাইফ দিয়ে কাটিং করবেন, কারণ ধারালো সারা নাইফ দিয়ে কাটিং করলে অবশ্যই আপনার সিপিইউ থেকে প্রিন্ট উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইটা খেয়াল রাখতে হবে খুব সতর্কভাবে। আর যদি একটা দুইটা বল আপনার মিসিং হয়, তো আলাদাভাবে বল বানিয়ে ওই জায়গায় বসিয়ে দেবেন। আমার এখানে একটা মিসিং হয়, তো আলাদা জায়গা থেকে আমি বলটা এই ধাইসেই আবার একটু রাং দিয়ে 1-2 কোণায় দুইটা বল বানায় আবার ওইখানে বসাই দিচ্ছি। অনেকেই এই রিভলভিংটা চায় এক চান্সই হবে না কেন, বা এটা 2-3 বার করা লাগলো, মনে হয় আমি পারতেছি না। আসলে এরকম না, আপনার 2-3 বার করেন, কিন্তু আমার কথা হচ্ছে সূক্ষ্মভাবে আস্তে আস্তে ধীরে ঠান্ডা করেন। যেমন আমি ডাবল ডেকারের কাছে, যেহেতু রানিং শপে, ওটা অন্য কাজের ফাঁকে ফাঁকে করতে হয়। ডাবল ডেকারের মাঝখানে অন্য কাজ করতে গেলেও ঝামেলা, এটা এক বসায় করতে হয়। তো প্রায় অনেক সময় যাদের হাতের অ্যাক্টিভিটি অনেক ভালো বা সচরাচর কাজ করে, আমার এখানে ডাবল ডেকারের কাজ খুবই কম, যার কারণে সচরাচর করা হয় না, যার কারণে আমার একটু সময়ও লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টাও লেগে যায়। তো
তো সময় কোনো বিষয় না, কাজ হওয়াটাই মূল বিষয়, যে আমার কাজটা হলো কি না। আর দ্বিতীয় প্রসেসটা হলো এরকম, এইটা এখানে সিপিইউটা যখন আমরা বসাবো, তো সিপিইউটা বসানোর পরে আমরা সাথে সাথে র্যাম না লাগিয়ে সিপিইউটা ঠান্ডা করে আমরা আগে দেখবো যে কম্পিউটারে পুট বানায় কিনা, অটো পুট। তো এইটা পুট বানাচ্ছিল কিন্তু দেখাচ্ছিল না, ঠিক আছে। আর সবচেয়ে বিষয় হলো পুট বানাক বা না বানাক, কিন্তু আপনার ডিসি পাওয়ার সাপ্লাইতে রিডিং স্টক হইতে হইব। যদি আপনার রিডিং ছেড়ে দেয় তাহলে র্যাম বসাবেন না, এটা তাহলে সিপিইউ উঠায় আবার রিভলভ করে আবার বসাইতে হইব। কারণ বা সিপিইউ অনেক সময় ড্যামেজ হয়ে গেলে আপনার রিডিং স্টক হয় না। এর আগেও আমি একটা ভিডিওতে বলছিলাম A50 দ্বিতীয় পার্ট আনবো, কিন্তু ওটা তো ডেটই ছিল। আর ওটার কাজ যখন আমরা সিপিইউ উঠাই, ওঠানোর পর রিভলভ করে যখন ওটা বসাইছি, ওটা ভিডিও করছিলাম কিন্তু দিতে পারিনি। পরে দেখলাম যে ওইটা পুট বানায় না বা রিডিংও ধরে রাখে না, ঠিক আছে। পরে র্যাম বসায় দেখছিলাম একই কন্ডিশন, এই জন্য আর ওই ভিডিওটা আনিনি। এই কারণে এই ডাবল ডেকারের ভিডিওটা দিয়ে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। তো ডাবল ডেকারের কাজগুলি আসে না, তো যে কোনো সময় লং টাইম, যেহেতু দোকানে বসে না, আমার যদি ল্যাবে বসে কাজ করা যাইতো বা ট্রেনিং সেন্টারও না আমার এটা, ঠিক আছে। দোকানে হয়তো দু একজন স্টুডেন্ট কাজ শিখে, তো দেখা যায় ল্যাব আকার হলে বিষয়টা আরও সুন্দরভাবে তুলে ধরা যায়, বা ক্লিনিং প্রসেস যতক্ষণই লাগুক একেবারে A to Z বলে দেওয়া যায়। তো এইটার এই সিলিন্ডার পরিষ্কার করাটাই মেন। এছাড়া আর বাকিটি আপনারা সিঙ্গেল আইসির মতনই করতে পারেন, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে করলে আপনার কাজটি হবে। আর এই সাইডের একটা জিনিস কি, সিপিইউ বসে আমরা রিডিং স্টক হয়েছে, আপনি দেখছেন র্যামও বসছে, কিন্তু দেখলেন যে আপনার রাইট গ্রাফিক্সে যদি সমস্যা আসে, তো অবশ্যই যে পাশে কালো যেই আইসিটা আছে এটাও কিন্তু ভিতরে পেস্ট। অনেক সময় সিপিইউর কাজ করার পরে দেখবেন যে ওইটার ভিতরে বল মেল্ট হয়ে যায়। তো আপনারা বা দেখবেন যে রিডিং হাইতে উঠে যায়, এরকম হয় অনেক সময় শর্টিং হয়ে গেলে। এই পাশের কালো আইসিটা যদি ভিতরে বলগুলি মেল্ট হয়ে যায়, তখন দেখবেন আপনার পাওয়ার বাটন, বা দেখবেন যে ব্যাটারি লাগাইলে গরম হচ্ছে, ঠিক আছে। তো এই সব ক্ষেত্রে আপনারা ওই কালো আইসিটাকে একবার রিভলভ করতে পারেন র্যাম আর সিপিইউটা হাত না দিয়ে। তো এটা খুব সাবধানে বসাইতে হয়। বসানোর পরে আমি র্যামটা যখন বসাই, দেখছেন যে পেজ হালকা উপরে দিয়ে পেজটাকে লেপটিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে এটাকে আস্তে আস্তে আপনার 330-এ এটা টেম্পারেচার দিয়ে আমরা, এটার ইয়ার ছিল তখন আপনার 45-এ 45-এ ইয়ার রেখে আমরা এটাকে আস্তে 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 বসাই নিছি। কারণ এখানে ধাপ করেই হিট দেওয়া যাবে না, আস্তে আস্তে এক সাইডের থেকে বসানোর পরে হালকার একটু পেজ দিয়ে এটা দুলতে হবে, একেবারে এটা শিওর হবেন যে র্যামটা আপনার দুলতেছে কিনা, ঠিক আছে। এই সেটটা কিন্তু মানে রেখে দিলে রান হয়, আপনি কিছু একটা শুনতে গেলেই রিস্টার্টে চলে যায়। আর রিস্টার্ট যখন একবার করা শুরু করে তখন বন্ধ হয় চালু হয়, বন্ধ হয় চালু হয়। তো দেখা যাচ্ছে অনেক সময় চার্জ শেষ হয়ে এটা বন্ধ হয়ে গেলে আবার কতদিন, 2-1 দিন পরে এটাকে রান করলে রান হইতো, 1-2 ঘন্টা চলতো, তারপরে কন্টিনিউ রিস্টার্ট থাকতো। তো এইটা অন্য সব থেকে আর কি হিট দিয়ে কাজ করে দিছিল, যেটা আমরা পরীক্ষামূলকভাবে দিই, কিন্তু এনারা দেখা যায় এটা বেনিফিট হিসাবে দেয় আর কি, মানে হালকা হিট দিয়ে একটু চললেই কাস্টমার থেকে বিল নিয়ে নেয়। এইটা করা ঠিক না। আমরা আসলে অনেক সময় হিট দিয়ে এটা বোঝার চেষ্টা করি যে এটার কন্ডিশন কোনোটা চেঞ্জ হয় কিনা। এই যে এখন যে পেজটা দিছি, অনেকেই আবার বলে যে ভাই পেস্টিং আইসি যখন উঠান তখন পেজ দেন কেন। এটার একটা ট্রিক্স আছে, এক তো একটা মসৃণের বিষয় আছে, আর একটা বোঝা যায় যে বাতাসটা সব দিকে অ্যাকুরেটভাবে যাচ্ছে কিনা পেজটার লড়ালড়িতে, এটা একটা বিষয় থাকে। তো র্যামটা বসানোর পরে ভালোভাবে দুলিয়ে দেখতে হবে যে আমার বসছে কিনা। আর বেশি নাড়া দেওয়া যাবে না, তাহলে আবার শর্টিং পর্যায়ে চলে যাবে। তো এভাবে আস্তে আস্তে একেবারে মাইনারভাবে নাড়া দিয়ে দেখতে হবে। তো র্যাম বসানোর পরে আমরা বোর্ডটি ঠান্ডা করে ইনশাল্লাহ শুধু যেটা রান হয়েছে এটুকুই দেখিয়ে দেব, ঠিক আছে। আর বিষয় হলো যে অনেক কিছুই ভিডিওতে আনতে মন চায়, কিন্তু সময় সাপেক্ষ হয়ে ওঠে না, দোকানে বসে এত সুন্দরভাবে ভিডিও করা যায় না। তো আরও কিছু ক্রিটিক্যাল ভিডিও আছে, এগুলি সামনে ইনশাল্লাহ আসবে। আপনারা আরজিবির সাথেই থাকবেন, সাপোর্ট করবেন আপনার আমাদের চ্যানেলকে, অবশ্যই ভালো কিছু আনার চেষ্টা করবো। এই আলহামদুলিল্লাহ আমাদের সেটটি
দেখতেছেন যে রান হয়েছে এবং চার্জও আছে কম। তারপরে এটা যেহেতু চালু হয়ে গেছে, এটা আমরা টাচ কাজ করে কিনা, ক্যামেরা খোলা আছে এবং এটা ডেলিভারিও হয়ে গেছে, কাস্টমারকে দিয়ে দেওয়া হয়েছে। ভিডিও এটা কাজ করার 2 দিন পরে আর কি আপলোড দেওয়া হচ্ছে। আরও কিছু ভিডিও ছিল ক্যামেরা অন করে আমরা ভিডিও বুঝতে পারিনি, তো এটা কাটসিট হয়ে গেছে। তো যতটুকু দেওয়া গেছে অতটুকু একটু টেনে আমরা দিয়ে দিছি, যাতে করে আপনারাও বুঝতে পারেন এটা কাজ করা যায়। ডাবল টেকার আপনারা চাইলেই করতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আগামী দিন কোনো নতুন ইনফরমেশন বা কাজ নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে দেখা হবে। সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।